ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প। হরমুজ ও পরমাণু ইস্যুতে আগের অবস্থানে ওয়াশিংটন, দুপক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে জানালো তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরও ভেতরে প্রবেশ করছে ইসরায়েলি সেনারা। হামলায় একদিনে নিহত 5। ওয়াশিংটনে বৈঠকে বসছে দুপক্ষ। গাজার আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় শিশুসহ নিহত 10। ফ্লোটিলায় মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি নির্যাতনের জেরে চলছে সমালোচনা, তদন্তের আহ্বান ফ্রান্সের। রাশিয়ার ড্রোনের আঘাতে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় আহত 2। প্রতিক্রিয়ায় দেশটিতে রুশ কনসুলেট বন্ধ ঘোষণা। যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি মস্কো, দাবি পুতিনের। এবং ভারতে থাকা 2,500-এর বেশি অবৈধ বাংলাদেশের নামের তালিকা দিল নয়াদিল্লি। যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার তাগিদ, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পাঠানো হবে ফেরত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এখনও অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে দীর্ঘ বৈঠক শেষ হয়েছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই। হরমুজ ও পরমাণু ইস্যুতে আগের অবস্থানের কথাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে দুপক্ষের মধ্যে যোগাযোগ চলছে বলে জানিয়েছে তেহরান, তবে কথায় নয়, কাজের মাধ্যমে যে কোনো চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা হবে বলে সাফ জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বৃদ্ধি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। হোয়াইট হাউস সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই অগ্রগতিকে খুব কাছাকাছি বলে অভিহিত করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই সমঝোতা স্মারকে চূড়ান্ত স্বাক্ষর করেননি এবং নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংসসহ একাধিক কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। এদিকে তেহরান স্পষ্ট জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কোনো হুমকির ভাষা বা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয়, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সির মতো ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, খসড়া চুক্তিতে পরমাণু স্থাপনা ধ্বংসের কোনো শর্ত নেই। তবে হরমুজ প্রণালী সচল করার বিপরীতে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। গত 3 মাসের এই যুদ্ধকে মার্কিন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা ট্রাম্প প্রশাসনের জন্য একটি কৌশলগত বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। এই সংঘাতের কারণে মার্কিন শেয়ার বাজারে ধস, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় 50% বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর ও সার শিল্পের কাঁচামাল সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতি $1 ট্রিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানি শাসন ব্যবস্থা আরও কট্টরপন্থী ও শক্তিশালী হয়ে উঠেছে। এ কারণে যুদ্ধের কোনো মূল লক্ষ্যই অর্জন করতে পারেনি ওয়াশিংটন। সম্ভাবনাময় এই চুক্তির সমান্তরালেই দুই পক্ষের মধ্যে চরম অবিশ্বাসের জেরে মাঠ পর্যায়ে সামরিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের একাধিক ড্রোন ও নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে, যার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। অন্যদিকে ওমান যেন হরমুজ প্রণালীতে ইরানের সঙ্গে কোনো শুল্ক চুক্তি না করে সেজন্য ওমানকে সরাসরি হামলার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা পুরো আলোচনা প্রক্রিয়াকে অত্যন্ত নাজুক করে তুলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে টানা 4 মাস বিচ্ছিন্ন থাকার পর ইরানে ইন্টারনেট সংযোগ সচল হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা পুনরায় চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে দীর্ঘ ব্ল্যাকআউটের ফলে হওয়া বিশাল অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব করছেন ইরানিরা। অবশেষে ইরানে চালু হলো ইন্টারনেট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরানিরা। দীর্ঘদিন পর বুধবার ইন্টারনেট সংযোগ ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন দেশটির তরুণরা। একই সঙ্গে ক্ষয়ক্ষতির হিসাবও কষছেন তারা। অবশেষে অনেকদিন পর আমি অ্যাপ্লিকেশনগুলোতে প্রবেশ করে কিছু কাজ করতে পেরেছি। গত 4 মাসে আমরা সম্ভবত 10 বছর পিছিয়ে গেছি। কিছু ইরানি অ্যাপ্লিকেশন ব্যবহার করা সত্যি খুব কঠিন ছিল। বিপুল পরিমাণ ডেটা স্থানান্তর করা অসম্ভব ছিল, তাই আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু গত রাত থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে আবার যোগাযোগ করতে পারছি। পাশাপাশি কাজও কিছুটা দ্রুত হচ্ছে।
প্রায় 90 দিনের ব্ল্যাক আউটের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট সেবা পুনরায় চালু করার নির্দেশ দেন। তার নির্দেশের পরই দেশটিতে চালু হলো ইন্টারনেট। দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনের অংশ হিসেবে জানুয়ারি মাসের 8 তারিখ থেকে প্রথম দফা ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে ইরান কর্তৃপক্ষ। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর আবারও নতুন করে ব্ল্যাকআউট চালু করা হয়। শেখ সাদি মারজান, সময় সংবাদ। লেবাননের আরও ভেতরে প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। কৌশলগত গুরুত্বপূর্ণ লিতানি নদী পার হয়ে স্থল অভিযান সম্প্রসারণ করেছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে দেশটিতে চলছে বিমান ও ড্রোন হামলা। এতে গত একদিনে আরও অন্তত 5 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধের মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের বৈঠকে বসতে যাচ্ছে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ জানিয়েছে, টায়ার শহরের কাছের আব্বাসিয়া শহরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় এবং দেইর কানুন আল নাহর এলাকায় চালানো পৃথক হামলায় অনেকে প্রাণ হারান। এছাড়া বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোনের আনাগোনা এবং বিভিন্ন শহরে উপর্যুপুরি বোমাবর্ষণে পুরো লেবানন জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু লেবানন সীমান্ত পরিদর্শনকালে ঘোষণা করেছেন যে তাদের সেনারা লিতানি নদী অতিক্রম করে অগ্রবর্তী অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। বৈরুত এবং বেকা উপত্যকা সহ পুরো ফ্রন্ট জুড়ে হিজবুল্লাহকে দমন করতে এই আগ্রাসন আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের কারণ বাঁধের কাছাকাছি তাদের গতিবিধি থাকার যে দাবি ইসরায়েল করছে, মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোটিতে বড় ধরনের হামলার একটি অজুহাত মাত্র। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে প্রতিদিন বহু শিশু হতাহত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিমান হামলায় বিপুল সংখ্যক শিশু গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে অনেক মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক। এই চরম সংকটের মধ্যেই ওয়াশিংটনে পেন্টাগনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদের মধ্যে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে যে কোনো পরবর্তী পদক্ষেপের আগে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের উপর সর্বোচ্চ জোর দেন। মার্কিন প্রশাসনও লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান এবং কূটনৈতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলের এই অগ্রযাত্রা এবং লিতানি নদী পেরিয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। নতুন করে উপত্যকার আবাসিক ভবনে চালানো হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 10 ফিলিস্তিনির। অন্যদিকে গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটক করে নির্যাতন চালানোয় বিশ্বজুড়ে নিন্দার ঝড় অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা। সম্প্রতি গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হামাসের ব্যাটালিয়ন কমান্ডার ইমাদ আসলিমকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর ঠিক আগের দিনই হামাসের সামরিক শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহ সপরিবারে ইসরায়েলি হামলায় নিহত হন। এছাড়া খান ইউনিস ও আল তুফা এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজের ফিলিস্তিনপন্থী ফরাসি মানবাধিকার কর্মীদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ফ্লোটিলা থেকে আটক কয়েকশো অ্যাক্টিভিস্টের উপর যৌন সহিংসতা, মারধর, তীব্র ঠান্ডার মধ্যে ফেলে রাখা এবং প্রতিনিয়ত অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শন নোয়েল ব্যারট ফরাসি নাগরিকদের উপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে পাবলিক প্রসিকিউটরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও কোনো কার্যকর নিষেধাজ্ঞা না থাকায় ইসরায়েল তার আগ্রাসী নীতি জারি রেখেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ইরান ও লেবানন সংকটের দিকে বিশ্ববাসীর নজর থাকার পূর্ণ সুযোগ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে দৃশ্যত উদাসীন থাকায় এবং তথাকথিত বোর্ড অব পিস নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চরম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। যুদ্ধবিরতির আড়ালে প্রতিনিয়ত হামলা এবং ফিলিস্তিনিদের চিরতরে বিতাড়িত করার এই নির্মম নীতি মধ্যপ্রাচ্যের সংকটকে এক অন্ধকার ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর আরও 70% ভূমি দখলের ঘোষণায় দিশেহারা গাজাবাসী। হামলা জোরদারে রাতের থাকার জায়গাটুকুও পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। যুদ্ধের 2 বছরে লাখো মানুষ সব হারিয়ে এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে বসবাস করছেন। তার মধ্যে দখলদারদের এমন ঘোষণায় গাজার মানুষের কাছে এখন একটাই প্রশ্ন, দখলের আর বাকি আছেই বাকি। এক সময়ের জাঁকজমকপূর্ণ শহর আজ বিলীন, থাকার জন্য নেই কোনো জায়গা। দখলদারদের হামলার শিকার ভগ্নপ্রায় ভবনে কোনোভাবে দিন পার করলেও রাতের হামলায় সেটাও এখন ধ্বংসস্তূপ। আর এর মাঝেই উপত্যকার 70% দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। রাতে ইসরায়েলি হামলার পর শুক্রবার সকালে গাজা সিটিতে ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন স্থানীয়রা। তাদেরই একজন 72 বছর বয়সী মোহাম্মদ আল সাগরা ভারাক্রান্ত মনে বলছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর দুর্দশার কথা। শুনেছি নেতানিয়াহু উপত্যকার 70% দখল করতে চান গাজায়, আর দখল করার মতো কিছু কি অবশিষ্ট আছে? তারপর আমরা শুনি যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো কোনো যুদ্ধবিরতি দেখি না। আর কতদিন বিশ্ব এই বিষয়ে নীরব থাকবে? আমরা চাই বিশ্ব আমাদের পাশে দাঁড়াক, আমরা যেন পৃথিবীর অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ইসরায়েল এরই মধ্যে গাজার আনুমানিক 64% নিয়ন্ত্রণ করছে। 2 বছরের সামরিক অভিযানে ধ্বংস হয়ে গেছে এই ছোট্ট উপকূলীয় ভূখণ্ডের বড় অংশ। লাখো মানুষ এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে আছেন। এর মধ্যে দখলদারদের নতুন ঘোষণায় শেষ আশাটুকুও হারাতে বসেছে গাজাবাসী। নেতানিয়াহু গাজার সব মানুষকে এক জায়গায় সীমাবদ্ধ করে পুরো উপত্যকা নিজের দখলে নিতে চান। সত্যি বলতে এভাবে প্রতিদিন যা ঘটে তা সহ্য করার চেয়ে মরাই ভালো মনে হয়। প্রতিদিন আশায় থাকি আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো, কিন্তু যুদ্ধের এখনো কোনো সমাধান হয়নি। পুরো বিশ্ব এসে দেখুক, এই এলাকা দেখুক, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, অথচ সবাই আমাদের ওপর আঘাত করছে। নেতানিয়াহু বলছেন অভিযান চলছে 2023 সালের হামাস হামলায় জড়িত শীর্ষ নেতাদের বিরুদ্ধে, কিন্তু গাজার রাস্তায় যারা আছেন তাদের কাছে কারণটা আর গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন হামলা, প্রতিদিন মৃত্যু আর ক্ষুধায় ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার সম্ভাবনা। নাসরিন রুমি, সময় সংবাদ। ন্যাটোর সদস্যভুক্ত দেশ রোমানিয়ায় রুশ ড্রোনের আঘাতে 2 জন আহত হয়েছেন। এই ঘটনার জেরে রোমানিয়ায় রুশ কনসুলেট বন্ধের ঘোষণা দিয়েছে বুখারেস্ট। ইউরোপীয় কমিশনের অভিযোগ, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি গুরুতর সীমা লঙ্ঘনের দিকে এগিয়েছে। এদিকে ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি আছে দাবি করে পুতিন বলেছেন সংঘাত এখন শেষের দিকে। 2026 সালে এসে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ক্রেমলিনের অগ্রযাত্রা প্রায় স্থবির। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ ও আইএসডব্লিউর তথ্য মতে গত বছরের তুলনায় এবছর প্রথম 5 মাসে রাশিয়ার ভূখণ্ড দখলের গতি নাটকীয়ভাবে কমে গেছে। উল্টো ইউক্রেনের লজিস্টিক্যাল লকডাউন কৌশলে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে মস্কোর। প্রেসিডেন্ট জেলেনস্কির দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই স্থবিরতার মূল কারণ তাদের ভয়াবহ সেনা কমা, যেখানে প্রতি বর্গ কিলোমিটার দখলে সেনা মৃত্যুর হার গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি। সামরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক টানাপোড়েন মেটাতে এবছর রেকর্ড পরিমাণ স্বর্ণের রিজার্ভ বিক্রি করতে বাধ্য হয়েছে পুতিন প্রশাসন।
সামরিক এই সংকটের মাঝেই ইউক্রেন লক্ষ্য করে রাশিয়ার ছোড়া শত শত ড্রোনের একটি গেরান-2 ড্রোন ইউক্রেনীয় প্রতিরক্ষার আঘাতে গতিপথ বদলে সীমান্ত পেরিয়ে রোমানিয়ার গালাতি শহরের একটি বহুতল ভবনের ছাদে বিস্ফোরিত হয়। 4 বছরের যুদ্ধে এই প্রথম কোনো ন্যাটো দেশের জনবহুল এলাকায় রুশ ড্রোন আঘাত হানল, যাতে বেশ কয়েকজন নাগরিক হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোমানিয়া দুটি F-16 ওড়ায়, তবে যুদ্ধের নিয়ম রক্ষার্থে ইউক্রেনের আকাশ সীমায় তারা গুলি ছুড়তে পারেনি। এই ঘটনায় ক্ষুব্ধ রোমানিয়ার প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরের বন্দর রুশ কনসুলেট বন্ধ ও কনসালকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। ন্যাটো সীমান্তেই বিস্ফোরণের পর ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ন্যাটো প্রধান মার্ক রুটে ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, অনুচ্ছেদ 5 অনুযায়ী মিত্রদের 1 ইঞ্চি ভূখণ্ড রক্ষায় তারা প্রস্তুত। একই সময় ইউক্রেনের আকাশ সুরক্ষায় সুইডেন বেশ কিছু অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধবিমান অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেছেন, এর ফলে দূরের রুশ বিমান ও রুশ গ্লাইড বোমা ধ্বংস করা সহজ হবে। তবে একই সঙ্গে কিয়েভ ও ইউক্রেনীয় স্থাপনা রক্ষায় মার্কিন অংশীদারদের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট মিসাইলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। তবে এই আন্তর্জাতিক চাপ বা জেলেনস্কির সামরিক তোড়জোড়কে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে কাজাখস্তানের সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রের অগ্রগতি অনুযায়ী এই যুদ্ধ এখন শেষের দিকে। একই সঙ্গে তিনি বাল্টিক দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার বহি অঞ্চল কালিনিনগ্রাদে ন্যাটোর কোনো হামলার চেষ্টা বা লাটভিয়া থেকে ইউক্রেনীয় ড্রোন ওড়ানোর মতো যে কোনো সরাসরি সামরিক হুমকিদাতাকে মস্কো মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতে অবৈধভাবে থাকা 2680 জনের বেশি বাংলাদেশির তালিকা ঢাকাকে হস্তান্তর করেছে নয়াদিল্লি। শুক্রবার সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 বছরেরও বেশি সময় ধরে ঝুলে থাকা এই জাতীয়তা যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে তারা। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, যাচাই প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হবে। ভারতে যেসব অবৈধ নাগরিক অবস্থান করছেন তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে আমি আপনাদের আগেও যেমনটা জানিয়েছিলাম, আমরা 2680টিরও বেশি কেস বাংলাদেশের কাছে পাঠিয়েছি, যাতে তারা ওই ব্যক্তিদের জাতীয়তা যাচাই করে দেখতে পারে যাদের নামের তালিকা আমরা হস্তান্তর করেছি। আর একবার এই জাতীয়তা যাচাইয়ের কাজ শেষ হয়ে গেলে আমরা বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাতে সক্ষম হব। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গত 1 দশকে বড় পরিবর্তন এসেছে। পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার কৌশলে প্রত্যাশিত ফল মেলেনি ভারতের। উল্টো ইসলামাবাদ যুক্তরাষ্ট্র, চীন ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে নতুন কৌশলগত অবস্থান তৈরি করেছে। বিশ্লেষকদের মতে ভারতের আঞ্চলিক কূটনীতির সীমাবদ্ধতা ও সার্ক থেকে দূরত্ব দক্ষিণ এশিয়ার সংহতিকে দুর্বল করেছে। অন্যদিকে পাকিস্তান অর্জন করেছে আঞ্চলিক সিদ্ধান্তে প্রভাব রাখার সক্ষমতা। সেপ্টেম্বর 2016 জম্মু কাশ্মীরে সশস্ত্র হামলায় নিহত হন বেশ কয়েকজন ভারতীয় সেনা। এ ঘটনার জেরে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার নীতি আরও জোরদারের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রায় 1 দশক পর বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। বর্তমানে পাকিস্তান যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করে কূটনৈতিকভাবে নতুন অবস্থান তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের কিছু কৌশলগত ভুল এবং আঞ্চলিক কূটনৈতিক ব্যবস্থাপনায় দুর্বলতা এই পরিবর্তনে ভূমিকা রেখেছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার মাধ্যমে যুদ্ধবিরতির বিষয়টি সামনে আসে। কিন্তু ভারত সেটাকে দ্বিপাক্ষিক সমাধান হিসেবে তুলে ধরলেও দ্রুতই মার্কিন প্রশাসনের ভূমিকা স্বীকার করে নেয় পাকিস্তান। এরপর থেকেই ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের যোগাযোগ পুনরায় জোরদার হয়। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা সহযোগিতাও পায় নতুন মাত্রা। 2016 সালের পর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করে দেয় ভারত। কাশ্মীর ইস্যুতে সামরিক প্রতিক্রিয়া বাড়ায় এবং আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক থেকেও দূরে সরে যায় দেশটি। বিশ্লেষকদের মতে এই নীতির ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংহতি দুর্বল হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কেও সাম্প্রতিক সময়ে কিছু টানাপোড়েন দেখা দিয়েছে, যা ভারতের আঞ্চলিক প্রভাবকে তুলনামূলকভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
চীন ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করে পাকিস্তান এখন একটি কৌশলগত খেলোয়াড় হিসেবে উঠে আসছে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং নয়াদিল্লির সঙ্গে যুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে চীনা সামরিক প্রযুক্তির ব্যবহারের বিষয়টি ইসলামাবাদের অবস্থানকে আরও শক্ত করেছে। বিশ্লেষকদের মতে পাকিস্তান এখন শুধু সংকটে প্রতিক্রিয়া জানানো দেশ নয়, বরং আঞ্চলিক সিদ্ধান্তে প্রভাব রাখার সক্ষমতা অর্জন করেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। প্রতিষেধক না থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল। কঙ্গোর ইতুরি প্রদেশেই এ পর্যন্ত 223 জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়ায় কোয়ারেন্টাইন সেন্টার খুলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, তবে এতে নাইরোবির আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। সংক্রমণ ঠেকাতে ও আক্রান্তদের চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আফ্রিকার কঙ্গোতে শুরু হওয়া ইবোলার বিরল ও মারাত্মক বন্দিভোগীয় স্ট্রেনটি বর্তমানে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে অঞ্চলটিতে এরই মধ্যে বেশ কয়েকজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এই স্ট্রেনের সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা না থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এর মধ্যেই উগান্ডা কঙ্গোর সঙ্গে তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করে একে অনর্থক বলে আখ্যা দিয়েছে। এদিকে মহামারী কবলিত এলাকা থেকে আক্রান্ত বা সংক্রমিত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়াতে 50 শয্যার একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু কেনিয়ার উচ্চ আদালত মার্কিন অর্থায়নে নির্মিতব্য এই ইবোলা আইসোলেশন সেন্টারের কার্যক্রমের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। কেনিয়ার মানবাধিকার সংস্থা কাতিবা ইনস্টিটিউট এবং চিকিৎসকদের বৃহত্তম ইউনিয়ন KMPDU সরকারের এই গোপন চুক্তির তীব্র সমালোচনা করে একে দেশের বায়োসিকিউরিটির জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে। চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হলে কেনিয়ার জন্যও বিপজ্জনক। দীর্ঘ 3 দশকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় জর্জরিত কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে উপস্থিত হয়ে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং টিকাদান ও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করতে সব যুদ্ধরত পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের কঠোর চিকিৎসা বিধি ও দাফন প্রক্রিয়া নিয়ে ক্ষোভের কারণে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হামলার ঘটনাও ঘটেছে। চলমান এই মানবিক সংকটে কঙ্গোর রেড ক্রস সোসাইটি, IFRC এবং ICRC সহায়তায় স্বেচ্ছাসেবকদের সুনির্দিষ্ট প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়েছে। স্বেচ্ছাসেবকরা ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরে জীবনের ঝুঁকি নিয়ে ভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ ও মর্যাদাপূর্ণ দাফন সম্পন্ন করছেন। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরগুলো ইবোলার লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা এবং দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রিপোর্ট করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে গ্যাস বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 নারী ও 1 শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ডালাসের এক ক্লিফ এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বলছে, গ্যাস লিকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। বিস্ফোরণের পর ভবনটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দমকল বিভাগের সদস্যরা ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজের সময় গ্যাস পাইপলাইনে ক্ষতির কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনা তদন্তে দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড NTSB। আন্তর্জাতিক সময় আরও থাকছে, রোবটের নিখুঁত নাচে মুগ্ধ দর্শকরা। চীনের তিয়ানজিয়ানে বসেছে জমকালো রোবট কার্নিভার। ভবিষ্যৎ প্রযুক্তির বাস্তব ব্যবহার তুলে ধরায় আয়োজনের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইঞ্জিন পরীক্ষার সময় ব্লু অরিজিনের রকেট বিস্ফোরণের ঘটনায় জেফ বেজোসের মহাকাশ কর্মসূচি নতুন করে বড় ধাক্কা খেয়েছে। স্পেস এক্সের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থাকা অবস্থান কাটিয়ে ওঠার পরিকল্পনাও এখন আরও অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে মহাকাশ শিল্পে একের পর এক পরীক্ষামূলক ব্যর্থতা আবারও সামনে এনেছে প্রযুক্তিগত ঝুঁকি ও চ্যালেঞ্জের বাস্তবতা। নাসার চন্দ্র অভিযান ও বাণিজ্যিক স্যাটেলাইট দৌড়েও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে ইঞ্জিন পরীক্ষার সময় ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট বিস্ফোরিত হয়। এই ঘটনা জেফ বেজোসের মহাকাশ কোম্পানির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ হিসেবে উঠে এসেছে স্পেস এক্সের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে থাকা অবস্থান কাটিয়ে ওঠার পরিকল্পনার বিষয়টি, যা আবারও অনিশ্চয়তায় পড়েছে। তবে মহাকাশ শিল্পে এমন দুর্ঘটনা নতুন নয়। অতীতেও বিভিন্ন প্রকল্পে পরীক্ষামূলক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে ইলন মাস্কের স্পেস এক্সও একই ধরনের ব্যর্থতার মুখে পড়ে। গত বছরের জুনে টেক্সাসে পরীক্ষার সময় তাদের স্টারশিপ রকেট একটি ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, যেটি ছিল স্টারশিপের চতুর্থ বড় দুর্ঘটনা। একই বছরের জানুয়ারি, মার্চ ও মে মাসের পরীক্ষামূলক ফ্লাইটও নির্ধারিত সময়ের আগেই ব্যর্থ হয়। 2025 সালে কাজাখস্তানে অবস্থিত রাশিয়ার মহাকাশচারী পাঠানোর উৎক্ষেপণ কেন্দ্র রকেট উৎক্ষেপণের সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রকাশিত ভিডিওতে দেখা যায় উৎক্ষেপণের প্ল্যাটফর্মের একটি অংশ এতে ভেঙে পড়ে যায়। বিশেষজ্ঞদের মতে নতুন ভারী রকেট প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে ব্যর্থতা ও পুনর্পরীক্ষা মহাকাশ গবেষণার স্বাভাবিক অংশ। এছাড়া এখনও বহু মৌলিক প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়নি বলেও দাবি তাদের। বিশেষ করে মহাকাশে এক স্টারশিপ থেকে আরেক স্টারশিপে জ্বালানি হস্তান্তর, দীর্ঘ ভ্রমণে জীবনরক্ষা ব্যবস্থা এবং মঙ্গলের বায়ুমণ্ডলে নিরাপদ অবতরণের মতো বিষয়গুলো এখনও পরীক্ষিত নয়। তবে রকেটের গ্রাউন্ড টেস্ট বা উৎক্ষেপণের আগের স্থলভিত্তিক পরীক্ষার সময় বিস্ফোরণ ঘটলে সেটি সাধারণত মহাকাশ প্রকল্পের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হয়। গ্রাউন্ড টেস্টে বিস্ফোরণের পেছনের কারণ হিসেবে সাধারণত জ্বালানি লিক, ইঞ্জিনের ত্রুটি, অতিরিক্ত চাপ, সফটওয়্যার সমস্যা বা ভালভ বিকল হওয়ার মতো বিষয়গুলো উঠে আসে। সংশ্লিষ্টদের মতে একবার বিস্ফোরণ হলে ভবিষ্যৎ উৎক্ষেপণ সূচি মাস বা কখনো বছরের জন্য পিছিয়ে যেতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানিতে গ্রীষ্মের মাঝে হঠাৎ শীতল আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড় বৃষ্টি ও দমকা বাতাসে তাপমাত্রা দ্রুত নামতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাপমাত্রার এই ওঠানামার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখছেন বিশেষজ্ঞরা। মিঠু বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। জার্মানি জুড়ে এখন রোদেল আবহাওয়া। চলতি সপ্তাহে তাপমাত্রা থাকছে প্রায় 22 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই গরম আবহাওয়া উপভোগ করছেন স্থানীয়রা। কেউ লেকের ধারে, কেউ গাছের ছায়ায় সময় কাটাচ্ছেন। রাজধানী বার্লিনেও দেখা গেছে একই চিত্র। 26 ডিগ্রি তাপমাত্রায় শহরের ডোম ক্যাথেড্রালের সামনে অনেকে বিশ্রাম নিচ্ছেন ঘাসের উপর। শহরতলির জনপ্রিয় বিনোদন কেন্দ্র শ্লাকটেনজে লেকে শিশু থেকে বড় সবাই জলক্রীড়ায় ব্যস্ত। গরমকে কাজে লাগিয়ে জমে উঠেছে গ্রীষ্মের আনন্দ। তবে এই উষ্ণ আবহাওয়া খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে। জার্মান আবহাওয়া দফতর জানিয়েছে শীঘ্রই তাপমাত্রা কমে যেতে পারে, সাথে ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আটলান্টিক সাগর থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে বৃষ্টি, বজ্রসহ ঝড় এবং দমকা হওয়ার সম্ভাবনা আছে। এতে জার্মানি ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে শীতল আবহাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। আবহাওয়াবিদ কার্স্টন ব্রান্ড জানান এই শীতল প্রবাহ বেশি দিন স্থায়ী হবে না। তারপর জুলাই মাসে ইউরোপে ফের অস্বাভাবিক গরম ও শুষ্ক আবহাওয়ার আশঙ্কা রয়েছে। কম্পিউটার মডেল ও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার ইঙ্গিত মিলছে। তবে এসব দীর্ঘমেয়াদী পূর্বাভাস পুরোপুরি নির্ভরযোগ্য নয় বলেও সতর্ক করেন তিনি। বিশেষজ্ঞদের মতে ইউরোপে এমন আবহাওয়ার উঠানামা নতুন কিছু নয়। 1950 ও 60-এর দশকেও গ্রীষ্মকালীন মৌসুমে বৃষ্টির এমন প্রবণতা দেখা গিয়েছিল। বর্তমানে আবার সে ধরনের আবহাওয়ার পুনরাবৃত্তির ইঙ্গিত মিলছে। তবে আপাতত অঞ্চলটিতে তুলনামূলকভাবে শান্ত আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে ডয়েচে ভেটারডিনস্ট। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাজ্যে প্রথমবারের মতো নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের জন্য চালু হয়েছে ছাদ বাগান। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে রোগীরা এখন জীবন রক্ষাকারী সাপোর্ট নিয়েই প্রকৃতির সংস্পর্শে সময় কাটাতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক সুস্থতা বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আইসিইউর 4 দেয়ালের বাইরে এবার খোলা আকাশের নিচে চিকিৎসা সুবিধা। রোগীদের মানসিক স্বস্তি ও সুস্থতা বাড়াতে নতুন এই উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজ হাসপাতাল। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উপরে অবস্থিত এই বিশেষ আউটডোর ওয়ার্ডে সর্বোচ্চ 6টি বেড রাখা সম্ভব, যেখানে রোগীরা পূর্ণ জীবন রক্ষাকারী সাপোর্ট, অক্সিজেন ও অন্যান্য মেডিকেল সহায়তা সহ বাইরে খোলা পরিবেশে থাকতে পারবেন।
ফিডিং টিউবের ওপর নির্ভরশীল 29 বছর বয়সী রোগী হোলি অ্যালেন এই রুফটপ ওয়ার্ড ব্যবহার করা প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। সারাদিন ভেতরে আটকে থাকলে মনে হয় এগিয়ে যাওয়ার কোনো অনুপ্রেরণা থাকে না। এই পরিবেশটা সত্যিই মানসিকভাবে শক্তি দেয়। খুবই সুন্দর লাগছে, আমি যেতে চাই না। প্রায় 20 লাখ পাউন্ড ব্যয়ে তৈরি এই প্রকল্পটি কিংস কলেজ হাসপাতাল চ্যারিটির অর্থায়নে তৈরি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ক্রিটিক্যাল কেয়ার রোগীদের দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় মানসিক চাপ কমানো এবং প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করাই উদ্দেশ্য। আমাদের কাজ শুধু জীবন বাঁচানো নয়, বরং রোগীরা যেন আইসিইউ থেকে বেরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা মনে করছেন আইসিইউ রোগীদের জন্য এমন খোলা পরিবেশে সময় কাটানো তাদের সুস্থ করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে তৈরি এই উদ্যোগ ভবিষ্যতে হাসপাতাল ডিজাইনের নতুন ধারা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিউলি রোজা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের তিয়ানজিয়ানে শুরু হয়েছে ইন্টেলিজেন্ট রোবট কার্নিভাল। প্রযুক্তি নির্ভর এই অনুষ্ঠানে ছন্দ মিলিয়ে রোবটের নাচ মুগ্ধ করে দর্শকদের। আয়োজকরা বলছেন সাধারণ মানুষের সামনে ভবিষ্যৎ প্রযুক্তির বাস্তব ব্যবহার আরও কাছ থেকে তুলে ধরাই তাদের লক্ষ্য। রোবটের নাচ, মার্শাল আর্ট আর আকাশ জুড়ে ড্রোনের আলোর ঝলক দিয়ে শুরু হয় রোবট কার্নিভাল। চীনের তিয়ানজিন কালচারাল সেন্টারের প্রাণবন্ত অনুষ্ঠানটি সবচেয়ে বড় আকর্ষণ রোবট নৃত্য। সঙ্গীতের তালে মানুষের মতো ছন্দ মিলিয়ে রোবটদের পারফরমেন্সে বিস্মিত হন দর্শকরা। প্রযুক্তি যে এখন শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং বিনোদনের অংশ হয়ে উঠছে, সেটি তুলে ধরা হয় এই মঞ্চে। কার্নিভালের রোবটদের মার্শাল আর্ট প্রদর্শনী এবং আকাশ জুড়ে ড্রোন লাইট শো দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে সমন্বিত কোরিওগ্রাফিতে রোবটদের নড়াচড়া এবং নিখুঁত গতি প্রদর্শন প্রযুক্তিগত সক্ষমতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। পুরো আয়োজন জুড়ে ভবিষ্যতের স্মার্ট নগর জীবনের এক প্রকল্প চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়। ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট এক্সপো 2026-এর অংশ হিসেবে আয়োজিত এই কার্নিভালে রোবট প্রদর্শনী, রোবোটিক্স চ্যালেঞ্জ এবং স্মার্ট কনজিউমার মার্কেটও রাখা হয়েছে। আয়োজকরা জানান সাধারণ মানুষের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তিকে আরও কাছাকাছি পৌঁছে দেয় এই আয়োজনের মূল লক্ষ্য। শিউলি রোজা, সময় সংবাদ। চীনের রোবোটিক স্টার্টআপ লিঙ্কারবট দ্রুত বাজারে বড় অবস্থান তৈরি করছে। মানব সদৃশ রোবটের জন্য উন্নত হাত তৈরি করছে প্রতিষ্ঠানটি। উৎপাদন বাড়ানো ও নতুন বিনিয়োগে $6 বিলিয়ন মূল্যায়ন লক্ষ্য তাদের। বিশেষ দক্ষতা সম্পন্ন কাজেই এই প্রযুক্তিকে এগিয়ে নিতে চায় কোম্পানিটি। লিঙ্কারবট নামের এই প্রতিষ্ঠানটি মানব সদৃশ রোবটের জন্য অত্যন্ত সূক্ষ্ম ও দক্ষ রোবোটিক হাত তৈরি করছে। বর্তমানে এই খাতে বিশ্ববাজারের 80% বেশি অংশ তাদের দখলে রয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি $3 বিলিয়ন মূল্যায়নে নতুন বিনিয়োগ পেয়েছে এবং পরবর্তী ধাপে $6 বিলিয়ন লক্ষ্য নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটির সিইও অ্যালেক্স ছৌ জানান, অন্য কোম্পানিগুলো যেখানে ঘরোয়া কাজের জন্য রোবট তৈরি করছে, সেখানে তারা উচ্চ দক্ষতা সম্পন্ন সূক্ষ্ম কাজের দিকে নজর দিচ্ছে। বর্তমানে মাসে প্রায় 5,000 ইউনিট রোবোটিক হাত উৎপাদন করছে লিঙ্কারবট। 10,000-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আমাদের মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব 1 মিলিয়ন জোড়া রোবোটিক হাত তৈরি করা। বর্তমানে আমাদের উৎপাদন সক্ষমতা বেশি। আমরা এখন প্রতি মাসে প্রায় 5,000 ইউনিট তৈরি করছি এবং খুব শিগগিরই এই সংখ্যা প্রায় 10,000-এ পৌঁছাবে বলে আশা করছি। কোম্পানির লক্ষ্য দ্রুত 1 মিলিয়ন জোড়া রোবোটিক হাত তৈরি করা এবং প্রতিটিতে ভিন্ন ভিন্ন দক্ষতা যুক্ত করা। এর মাধ্যমে মানব হাতের প্রায় সব ধরনের কাজ প্রযুক্তিতে রূপ দিতে চায় তারা। বিশ্লেষকদের মতে চীনে মানব সদৃশ রোবট খাতে বিনিয়োগ দ্রুত বাড়ছে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালুর ঘোষণা দিয়েছে মেটা। ফলে সাধারণ ইউজারদের তুলনায় অনেক বেশি ফিচারের সুবিধা পাবেন সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা। যদিও মেটা জানিয়েছে মূল অ্যাপ ও সেবা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপ গ্রাহকদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের পছন্দের যোগাযোগ মাধ্যম। বছরের পর বছর বিনামূল্যে পরিষেবা দিচ্ছে সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মগুলো। এবার ডলার খরচ করেই চালাতে হবে পেইড ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্লাস। এতদিন বিজ্ঞাপন নির্ভর 3টি অ্যাপ থেকেই পাওয়া যেত ফ্রি সার্ভিস। এবার আনুষ্ঠানিকভাবে পেইড সোশ্যাল মিডিয়ার যুগে পথ চলা শুরু করেছে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক বিনামূল্যে চালাতে পারবেন। তবে অতিরিক্ত ফিচার, উন্নত কাস্টমাইজেশন টুল, প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য গ্রাহককে গুনতে হবে মাসিক সাবস্ক্রিপশন ফি। এর আওতায় ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ ফিচার, বাড়তি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সুবিধা। তবে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন তারা পাবেন অতিরিক্ত ফিচার, উন্নত প্রোডাক্টিভিটি টুল, কন্টেন্ট শেয়ার, সংযোগ ব্যবস্থাপনা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রেও থাকবে বাড়তি সুযোগ। হোয়াটসঅ্যাপ প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস প্ল্যানের পাশাপাশি আলাদা এআই ভিত্তিক সাবস্ক্রিপশন ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ টুল চালু করেছে মেটা। ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্রতিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সুবিধা আলাদা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস সাবস্ক্রিপশন গ্রাহকদের বাড়তি সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসে স্টোরি বা স্ট্যাটাস কতজন কতবার দেখেছে তা জানা যাবে। ক্লোজ ফ্রেন্ড তালিকা ছাড়াও তৈরি করা যাবে আলাদা আলাদা ফ্রেন্ড লিস্ট। সপ্তাহে অন্তত একবার সোশ্যাল মিডিয়ার স্টোরিকে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য বা রিচ বাড়ানোর জন্য স্পটলাইট করা যাবে। সাধারণ ব্যবহারকারীদের স্টোরি 24 ঘন্টা পেরিয়ে গেলেই মুছে যাবে। তবে সাবস্ক্রিপশন নিলে 24 ঘন্টার বেশি সময় স্টোরি রাখা যাবে। অনেকেই পোস্ট ফলোয়ারদের ফিডে দেখতে চান না। এই সাবস্ক্রিপশন নিলে ফলোয়ারদের ফিডে না দেখিয়েও প্রোফাইলে পোস্ট হাইলাইট করা যাবে। কাস্টম অ্যাপ আইকন, অ্যানিমেটেড রিয়াকশন ও বায়োর জন্য ব্যবহার করা যাবে আলাদা ফন্ট। ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস পেইড সাবস্ক্রিপশন প্ল্যানের মাসিক মূল্য $3.99 আর প্রোফাইল কাস্টমাইজেশন, প্রিমিয়াম থিম, সুপার রিয়াকশন, স্টোরি ইনসাইটস, প্রিমিয়াম স্টিকার ও চ্যাট লিস্ট কাস্টমাইজ করার সুবিধা সম্বলিত হোয়াটসঅ্যাপ প্লাস গ্রাহকদের প্রতি মাসে দিতে হবে $2.99। ব্লুটিক ও অতিরিক্ত সিকিউরিটির প্রফেশনাল ও বিজনেস প্ল্যান $14.99। এই সাবস্ক্রিপশন প্ল্যান ছাড়াও আরও একটি নতুন মেটা এআই প্ল্যান এনেছে মেটা ওয়ান প্লাস। উন্নত এআই ইমেজ ভিডিও জেনারেশনের এই প্ল্যান $7.99। মেটা ওয়ান প্রিমিয়াম $19.99। বেশি রিচ সার্চ র্যাঙ্কিং ও রিলস বুস্ট সুবিধার মেটা ওয়ান অ্যাডভান্সড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি $49.99। মেটা জানিয়েছে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও মতামতের ভিত্তিতে ধাপে ধাপে নতুন সাবস্ক্রিপশন সেবা চালু ও উন্নত করা হবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যের ভিড়ে রাজধানী নয়াদিল্লিতে আজও টিকে আছে এক প্রাচীন সংস্কৃতি। মুঘল আমলের কবুতর পালনের সেই প্রথা কবুতরবাজি, যা আজও বাঁচিয়ে রেখেছেন অল্প কিছু মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মে ভালোবাসা আর নিষ্ঠায় টিকে আছে এই অনন্য শিল্প। ঝাঁকে ঝাঁকে উড়ছে কবুতর। বিস্তীর্ণ নীল আকাশে ডানা মেলে ওড়ার এই দৃশ্য সহজেই নজর কাড়ে যে কারো। কবুতর পালন ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে ভারতে বহু পুরনো ঐতিহ্যের অংশ। নয়াদিল্লির ব্যস্ত নগর জীবনের মাঝেও এখনও টিকে আছে শতাব্দী প্রাচীন কবুতরবাজি। মুঘল আমলে জনপ্রিয় এই প্রথায় কবুতরের ঝাঁক লালন পালন করা হয়। বিশেষ কৌশলে তাদের উড়তে শেখানো হয়, এমনকি দূরত্ব পেরিয়ে আবার ফিরে আসার প্রশিক্ষণও দেয়া হয়। একসময় শান্তির প্রতীক এই কবুতর বার্তাবাহক হিসেবেও ব্যবহৃত হতো। আজও পুরান দিল্লির আকাশে দেখা মেলে এমন দৃশ্যের। কবুতর উড়ছে আর নিচ থেকে তাদের নিয়ন্ত্রণ করছেন প্রশিক্ষকরা। ধৈর্য ও দক্ষতার সঙ্গে তারা পাখিগুলোকে শহরের ভিড় আর সরু গলির মাঝ দিয়েও পরিচালনা করেন। পুরো প্রশিক্ষণ প্রক্রিয়ায় সময় লাগে প্রায় 4 মাস। শব্দের মাধ্যমে ধীরে ধীরে ভয় দেখিয়ে কবুতরদের দূরে উঠতে এবং বাতাসের বিপরীতে ফিরে আসতে শেখানো হয়।
শুরুতে আমাদের ছাদে কোনো কবুতর ছিল না, তাই নতুন কবুতর এনে রাখি। এরপর একটি জাল লাগানো হয় যাতে তারা ধীরে ধীরে এই ছাদের সঙ্গে পরিচিত হতে পারে। কবুতরের দৃষ্টিভঙ্গি খুব প্রখর, তারা সহজেই নিজের ছাদ চিনে নিতে পারে। এই ঐতিহ্য এখন আর শুধু শখ নয়, অনেকের কাছে এটি আবেগের বিষয়। কেউ বাবা দাদাকে দেখে প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন, আবার কেউ অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে শিখে নিচ্ছেন কবুতর লালন পালন ও প্রশিক্ষণের কৌশল। কবুতর পালন একটা নেশার মতো, যেমন মানুষ কাউকে ভালোবাসে, আমিও এই কাজটাকে তেমনই ভালোবাসি। অনেক বছর ধরে করছি। ছোটবেলায় দাদাকে এটা করতে দেখেই আগ্রহ তৈরি হয়। দ্রুত নগরায়নের এই সময়ে নয়াদিল্লির ছাদ জুড়ে উঠতে থাকা কবুতরগুলো যেন অতীতের এক জীবন্ত স্মৃতি। যারা এই প্রথা ধরে রেখেছেন তাদের কাছে এটি শুধু বিনোদন নয়, এটি ভালোবাসা ও ঐতিহ্যের প্রতি গভীর টান। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে ঝড়ের সময় নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত 6 শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। রাজ্যের হামিরপুরে বেতওয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। বেগুনি রঙে জাকারান্দা ফুলের সৌন্দর্যে মাতোয়ারা পর্তুগালের রাজধানী লিসবন। শহরে গুরুত্বপূর্ণ অনেক সড়কের পাশাপাশি অলিগলিতেও শোভা ছড়াচ্ছে বিস্ময়কর সৌন্দর্যের এই ফুলটি। দৃষ্টিনন্দন জাকারান্দা সৌরভে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ পর্যটকরাও। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মোহনীয় সৌন্দর্যের আধার বেগুনি রঙের ফুল জাকারান্ডা। অপরূপ শোভায় দূর থেকেও নানা রঙের তরুলতা আর সবুজের সমারোহে নজর কাটছে লিসবনের অসংখ্য জাকারান্ডা গাছের ফুলের রূপ। পাতাবিহীন কোনো কোনো গাছে যেন শুধুই ফুলের রাজত্ব। সারি সারি গাছে বেগুনি রঙের এই ফুলের সমারোহ জানান দিচ্ছে নগরে বাড়ছে তাপমাত্রা, বসন্ত পেরিয়ে গ্রীষ্মের ছোঁয়া লাগছে পর্তুগালে। দৃষ্টিনন্দন এই ফুলের সৌন্দর্যে লিসবন ধারণ করেছে ভিন্ন এক রূপ। শুধুমাত্র জাকারান্ডা ফুলের সৌন্দর্য উপভোগের জন্যই অনেক পর্যটক এ সময় ভ্রমণের জন্য বেছে নিয়েছেন লিসবনকে। লিসবনের সড়ক থেকে অলিগলি জুড়েই রয়েছে জাকারান্ডার সমারোহ। জানালা খুললেই অনেক লিসবনবাসীর চোখ জুড়াচ্ছে বিস্ময়কর এ ফুলের সৌন্দর্যে। ঝরে পড়া ফুল যেন কার্পেটের মতোই এক রূপকথার পরিবেশ তৈরি করেছে লিসবনের বিভিন্ন এলাকা জুড়ে। পর্তুগিজরা মনে করেন জাকারান্ডা ফুল শহরের জন্য বয়ে নিয়ে আসছে সৌভাগ্য ও সুসময়। স্থানীয়দের পাশাপাশি লিসবন ভ্রমণে আসা পর্যটকরাও পাচ্ছেন মনোমুগ্ধকর এই সৌন্দর্যের পরশ। সৌন্দর্য বৃক্ষ হিসেবে পরিচিত লাতিন ফুল গাছ জাকারান্ডা পর্তুগালে নিয়ে আসা হয় ব্রাজিল থেকে। লিসবনের পাশাপাশি যুগে যুগে পুরো পর্তুগালেই এখন চোখে পড়বে অসংখ্য দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ, যেগুলো মে থেকে জুনে ধারণ করে মোহনীয় রূপ। লিসবনের মার্কেস পম্বাল, বেলেই, সালদানা সহ নগরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার দুধারেই এখন শোভা ছড়াচ্ছে ফুলে ফুলে ছেয়ে থাকা অসংখ্য জাকারান্ডা গাছ। দৃষ্টিনন্দন তো বটেই, শহর জুড়ে অসংখ্য জাকারান্দা গাছে থোকায় থোকায় ফুটে থাকা ফুল জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা। চমৎকার ফুলের সৌন্দর্য লিসবনকে কদিনের জন্য করেছে আরো আকর্ষণীয়। আর এ সময়ে লিসবন ভ্রমণ করা পর্যটকদের জন্য এটি একটি বাড়তি প্রাপ্তি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। চীনের সাংহাইয়ে ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার শো 2026 ঘিরে তৈরি হয়েছে এক রঙিন উৎসব মুখর পরিবেশ। 5.2 মিটার উঁচু প্ল্যান্ট পাপি ভাস্কর্যকে নতুনভাবে সাজিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে। ফুলের সমাহার ও উৎসবমুখর পরিবেশ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দর্শনার্থীরা। শহর জুড়ে এখন বসন্তের আমেজ, আর সেই রঙে নতুন মাত্রা যোগ করেছে সাংহাই ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার শো 2026। নানা ধরনের ফুলের সমাহারের পাশাপাশি এই উৎসবের সবচেয়ে আলোচিত আকর্ষণ হয়ে উঠছে 5.2 মিটার উঁচু প্ল্যান্ট পাপি ভাস্কর্য বা ঘাস ফুলের তৈরি কুকুরছানা। লেবার ডে ছুটিকে সামনে রেখে এটিকে নতুনভাবে সাজানো হয়েছে, যেখানে পুরনো ঘাস কেটে নতুন সবুজ ঘাস লাগানো হয়। আয়োজকদের মতে এটি এখন শহরের অন্যতম জনপ্রিয় ফটো স্পট হিসেবে পরিচিতি পেয়েছে।
ফুলের এই উৎসবটিকে নদীর ওপর নোঙর করা জাহাজকে ভাসমান বাজারে রূপ দেওয়া হয়েছে, যেখানে সাশ্রয়ী দামে ফুল কিনতে ভিড় করছেন মানুষ। একই সঙ্গে উৎসবে আরও রয়েছে সাংহাইয়ের বিখ্যাত স্কাইলাইন, যা পুরো আয়োজনকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এমন উৎসব মুখর পরিবেশ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শনার্থী ও পর্যটকরা। আমি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে এসেছি এবং গত 4 বছর ধরে সাংহাইতে থাকছি। এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে এটাই আমার প্রথম আসা এবং এটি অসাধারণ সুন্দর। ডালিয়া এবং গোলাপের বৈচিত্র্যময় রং দেখে আমি সত্যিই মুগ্ধ। এছাড়া বিদেশি পর্যটকদের উপস্থিতিও এই উৎসবকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। আয়োজকরা বলছেন, এই ধরনের ইভেন্ট শহরের পর্যটন ও সাংস্কৃতিক পরিচিতি আরও শক্তিশালী করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প। হরমুজ ও পরমাণু ইস্যুতে আগের অবস্থানে ওয়াশিংটন। দুপক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে, জানালো তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরও ভেতরে প্রবেশ করছে ইসরায়েলি সেনারা। হামলায় একদিনে নিহত 5। ওয়াশিংটনে বৈঠকে বসছে দুপক্ষ। এবং গাজার আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় শিশুসহ নিহত 10। ফ্লোটিলায় মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি নির্যাতনের জেরে চলছে সমালোচনা। তদন্তের আহ্বান ফ্রান্সের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।